আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতাটি নিয়ে আলোচনা করব। আমরা কবিতার প্রত্যেকটি লাইন ভালোভাবে ব্যাখ্যা করে বুঝব, যাতে আমাদের সৃজনশীল এবং এমসিকিউ অ্যান্সার করতে সুবিধা হয়। তো শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো। আশা করি তোমরা নতুন কিছু শিখতে পারবা এবং ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝেও শেয়ার করে দিতে ভুলবা না। তো যাই হোক, আমরা এখন আমাদের টপিকে চলে আসি। ফেব্রুয়ারি ১৯৬৯ এই কবিতাটি লিখেছেন হচ্ছে কবি শামসুর রহমান। তো চলো আমরা এখন কবিতার প্রত্যেকটি লাইনের ব্যাখ্যা দেখি। আবারও ফুটেছে দেখো কৃষ্ণচূড়া, থরে থরে শহরের পথে কেমন নিবিড় হয়ে। এই বাক্যটি দ্বারা বোঝানো হচ্ছে যে ফেব্রুয়ারিতে ঢাকায় আবার থোকা থোকা কৃষ্ণচূড়া লাল ফুল ফুটেছে, অর্থাৎ এটা হচ্ছে প্রকৃতির দৃশ্য। কিন্তু নিবিড় মানে কিন্তু শুধু ঘন বসন্তের ফুল নয়। এই নিবিড় বলতে মিছিলকে নির্দেশ করা হয়েছে। এখানে আবার শব্দটির মধ্যেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিহিত আছে। এখানে আবার বলতে কবি বুঝাচ্ছেন যে আন্দোলনের পুনরাবৃত্তি। যেমন তোমরা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের কথা চিন্তা করতে পারো। ১৯৫২ সালে ভাষার জন্য বাঙালি জাতি আন্দোলন সংগ্রাম করেছে এবং তারা আন্দোলনের মধ্য দিয়ে বাংলা ভাষার অধিকার অর্জন করেছে। আবার একই ধারাবাহিকতায় দেখো ১৯৬৯ সালেও গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে। আবার ১৯৬৯ গণ-অভ্যুত্থান থেকে পরবর্তীতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। এভাবে ১৯৫২ থেকে ৬৯ এবং ৬৯ গণ-অভ্যুত্থান থেকে ১৯৭১ সালের যুদ্ধ, এগুলো হচ্ছে বাঙালি জাতির আন্দোলন সংগ্রামের পুনরাবৃত্তি। তো আবার শব্দটি বলতে কবি এই আন্দোলনের পুনরাবৃত্তিকে বোঝাচ্ছেন যে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পরে আবার ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান শুরু হয়েছে। যেমন ৭১-এর পরে এই ২৪শে গণ আন্দোলন বা গণ-অভ্যুত্থানের কথা তোমরা চিন্তা করতে পারো যে ৭১-এর স্বাধীনতার পর বর্তমানে আমরা ২৪শের গণ-অভ্যুত্থানকে আমরা এভাবে চিন্তা করতে পারি যে পুনরায় আন্দোলনের সূচনা হয়েছে বা পুনরায় আন্দোলন সংগঠিত হয়েছে। পরবর্তীতে বলা হচ্ছে কখনো মিছিলে কখনো বা একা হেঁটে যেতে যেতে যেন মনে হয় ওরা ফুল নয়। তো দেখো এটা আসলে কবি কি বোঝাচ্ছেন এখানে। কবি বলতেছেন যে আবার কবি যখন একলা পথে চলেন তখন তার মনে হয় ফুলগুলো সত্যি ফুল নয়। অর্থাৎ এই যে ফুলের যে লাল পাপড়ি, সেটা ২১-এর যে ভাষা শহীদ ছিল তাদের যে রক্ত, তাকে নির্দেশ করছে। অর্থাৎ ২১-এর শহীদদের ১৯৫২ সালের ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের বুকের ছিটকে ওঠা রক্তের ফেনাকে নির্দেশ করছে। ফুলের গন্ধে শুধু বসন্ত নয়, স্মৃতির বিষণ্ণ তাজা গন্ধ ভেসে আসছে। অর্থাৎ ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর। কবির এখন ১৯৫২ সালে যারা ভাষার জন্য নিজের জীবন উৎসর্গ করেছে তাদের রক্তের স্মৃতির কথা মনে করছেন, সেই দিনের কথা মনে করছেন। অর্থাৎ প্রকৃতি এবং ইতিহাস মিলে গিয়েছে। এখানে লাল রং শোক প্রতিজ্ঞার প্রতীক। পরবর্তীতে বলা হচ্ছে ২১-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, এ রঙের বিপরীতে আছে অন্য রং। তো কবি বলতেছেন যে ২১-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। তো আমাদের চেতনা অর্থাৎ বাঙালি জাতির চেতনা। এখানে বলা হচ্ছে কৃষ্ণচূড়া ফুলের কথা। তো কৃষ্ণচূড়া ফুলের রং হচ্ছে লাল। তো কৃষ্ণচূড়া লাল হচ্ছে কি আমাদের চেতনার রং। তাহলে কৃষ্ণচূড়ার লাল আমাদের চেতনার রং। আর আমাদের চেতনা বলতে হচ্ছে বাঙালি জাতির চেতনা। বাঙালি জাতির চেতনা হলো ভাষা সংগ্রামের চেতনা। বাঙালি জাতির চেতনা হচ্ছে ভাষা সংগ্রামের চেতনা, বাঙালি জাতির আত্মমর্যাদা। তাহলে এখানে কৃষ্ণচূড়ার রং আমাদের চেতনার রং, যেটা হচ্ছে বাঙালি জাতির ভাষা সংগ্রাম এবং আত্মমর্যাদার চেতনা। পরবর্তীতে বলতেছেন কবি যে এ রঙের বিপরীতে আছে অন্য রং। তো এখানে এ রং বলতে ওই লাল রংকে বোঝানো হয়েছে এবং সেই রঙের বিপরীতে অন্য একটি রং রয়েছে।
যে রং লাগে না ভালো চোখে, যে রং সন্ত্রাস আনে, প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায়, এখন সে রঙে ছেয়ে গেছে পথঘাট, সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা। কবি বলতেছেন যে এখানে একটা বিপরীত রঙের কথা। তো বিপরীত রং বলতে লাল রঙের বিপরীতে যারা আছে তারা হচ্ছে আমাদের দেশের স্বাধীনতার এবং সার্বভৌমত্বের বিপরীত শক্তি, অর্থাৎ স্বাধীনতা বিরোধী অপশক্তিকে কবি এখানে বিপরীত রং দ্বারা বোঝাচ্ছেন। অবশ্যই যারা আমাদের দেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল তারা কখনোই আমাদের দেশের মঙ্গল চাইতো না। তারা আমাদের দেশের সাধারণ মানুষের উপর নির্যাতন এবং অত্যাচার চালাতো। আমাদের সমাজে সাধারণ মানুষের উপর তারা ব্যাপকভাবে অত্যাচার নির্যাতন চালানোর কারণে সমাজের যে শান্তি শৃঙ্খলা ছিল সেটা লঙ্ঘন হয়েছিল এবং সমাজের মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে, ত্রাসের সৃষ্টি হয়। তো ওটাই কবি বলতেছেন যে সমাজের মধ্যে যখন সন্ত্রাসী এবং সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যায় তখন সেই রংকে কবি বুঝাচ্ছেন বা সেই কর্মকাণ্ডগুলোকেই কবি বিপরীত রং দ্বারা বুঝিয়েছেন যে এই কর্মকাণ্ডগুলো কখনোই আমাদের কাছে ভালো লাগে না। তো সকাল সন্ধ্যায় এই ধরনের ত্রাস, সকাল সন্ধ্যায় সকল স্থানেই এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গিয়েছিল। তাই কবি বলতেছেন যে সেই রঙে ছেয়ে গেছে পথঘাট, সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা। সকাল সন্ধ্যা আমাদের জীবনে আতঙ্ক ঢালে, এখন শহরের অলিগলি গোটা দেশে যেন ঘাতকের আস্তানা, অস্ত্রধারী শাসকের থাবায় ঢাকা শহর। আমি আর আমার মতোই বহু লোক রাত্রি দিন ভুলুণ্ঠিত ঘাতকের আস্তানায়, কেউ মরা, আধমরা, কেউ কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়ে। চতুর্দিকে মানবিক বাগান কমলবন হচ্ছে তছনছ। তো দেখো এখানে কবি কি বুঝাচ্ছেন। কবি বলতেছে আমি আর আমার মতোই বহু লোক, অর্থাৎ কবি হচ্ছে স্বাধীনতাকামী এবং তার মতোই আরো স্বাধীনতাকামী যে লোকজন রয়েছে তাদের উপর কিন্তু প্রতিনিয়তই অত্যাচার নির্যাতন হচ্ছে। স্বাধীনতা বিরোধী অপশক্তি প্রতিনিয়তই কবির মতো যারা নিরীহ স্বাধীনতাকামী মানুষ রয়েছে তাদের উপর ব্যাপক অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে, রাত্রি দিন তাদের উপর অত্যাচার নির্যাতন চলছে এবং এই অত্যাচার নির্যাতনের কারণে অনেকেই মারা গিয়েছে এবং অনেকেই আহত অবস্থায় রয়েছে। আবার অনেকেই রয়েছে তাদের মধ্যে যারা অত্যন্ত সাহসী, তাদের মধ্যে স্বাধীনতার চেতনা অত্যন্ত তীব্র, তারা সেই চেতনাকে ভর করে ঘাতক এবং স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে তারা প্রতিবাদী আচরণ প্রকাশ করছে, তারা দারুণ বিপ্লবে ফেটে পড়ছে, তাদের অন্তরে অত্যন্ত ক্রোধ, তারা সেই ক্রোধে বিপ্লবে ফেটে পড়ছে। চতুর্দিকে মানবিক বাগান কোমলবন হচ্ছে তছনছ। তো মানবিক বাগান বলতে এখানে সুষ্ঠু সুন্দর সমাজকে বোঝানো হয়েছে। বাঙালি জাতি যে সমাজে বসবাস করে তা অত্যন্ত মানবিক এবং খুবই সুষ্ঠু এবং সুন্দর। এই সুষ্ঠু সুন্দর সমাজের মধ্যে যারা ত্রাসের সৃষ্টি করছে, যারা এই সমাজের নিরীহ মানুষের উপর অত্যাচার নির্যাতন করছে, তারা এই সমাজকে যেন নষ্ট করছে। কবি এটাই বোঝাচ্ছেন যে আমাদের যে সুন্দর এই সমাজ ছিল সেই সমাজের সৌন্দর্যকে নষ্ট করা হচ্ছে। তো দেখো মানবিক বাগান হচ্ছে কমলবন, বাংলাদেশ বঙ্গের সরল মানবিক সমাজ, শান্তির কোমল ফুলের মতোই মানুষের জীবন, অর্থাৎ মানুষের জীবনটাকে অত্যন্ত শান্তিপূর্ণ কোমল ফুলের সাথেই তুলনা করা হয়েছে। আর অত্যাচারী শাসক অত্যাচার করার মাধ্যমে এই সৌন্দর্য সভ্যতাকে ধ্বংস করছে। বুঝি তাই 1969-এও আবার সালাম নামে রাজপথে শূন্যে তোলে ফ্ল্যাগ, বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। দেখো এখানে মূলত ইতিহাসের পুনরাবৃত্তিকেই বোঝানো হচ্ছে। 1952 সালে ভাষা আন্দোলনে সালাম, রফিক, বরকত, জব্বার আরও যারা অনেকেই ছিল তারা ভাষার অধিকার প্রতিষ্ঠা করার জন্য মিছিল করেছিল এবং সেই মিছিলে পুলিশ কিন্তু গুলি করেছিল। তারা কখনোই পুলিশের গুলিকে ভয় করেনি, বুলেটের সামনে তাদের বুক তারা পেতে দিয়েছিল। এই যে আন্দোলনের প্রতীক, সেই প্রতীকই যেন আবার 1969 সালে রাজপথে ফিরে এসেছে। সালাম নামে ফ্ল্যাগ তোলে, অর্থাৎ আন্দোলনকারীরা 1952 সালে যেমন আন্দোলন করেছিল তাদের মতোই তারা
রাস্তায় নেমেছে, 1970-এও তারা রাস্তায় নেমেছে। 1952 সালে যেমন আন্দোলনকারী রাস্তায় নেমেছিল ভাষার অধিকার আদায় করার জন্য, তেমনি 1969-এও তারা অধিকার আদায় করার জন্য রাস্তায় নেমেছে। জাতির মুক্তির পতাকা উঁচি, অর্থাৎ জাতীয় পতাকাকে তারা উঁচু করে মুক্তির জন্য, স্বাধীনতার জন্য সংগ্রাম করছে। বরকত বুক পাতে তরুণ আসাদ, মতিউরের মতো ত্যাগীরা পুলিশ মিলিটারির বন্দুকের মুখে দাঁড়ায়। যুগ পাল্টালেও শাসক চরিত্র এবং প্রতিবাদ একই থাকে। অর্থাৎ 1952 সালে যেমন পুলিশ যারা ভাষার জন্য সংগ্রাম করেছিল তাদের উপর গুলিবর্ষণ করেছিল, তাদেরকে অত্যাচার নির্যাতন করেছিল, তাদের উপর লাঠিচার্জ করেছিল, ঠিক তেমনি 1969-এ এসেও বাঙালি জাতি তার অধিকার রক্ষার জন্য রাস্তায় নেমে এসেছিল এবং পুলিশ তাদের উপরও গুলিবর্ষণ করে। সুতরাং যুগ পাল্টালেও কিন্তু শাসক চরিত্র, অর্থাৎ মানুষের উপর যে শোষণ এবং বঞ্চনা, সেটা একই থাকে এবং তার বিরুদ্ধে যে প্রতিবাদ, যে প্রতিবাদী চরিত্র, যে প্রতিবাদী কর্মকাণ্ড, সেগুলো একই থাকে। এই বিষয়টি মূলত এখানে বোঝানো হয়েছে। পরবর্তীতে দেখো বলা হচ্ছে, সালামের চোখ আজ আলোকিত ঢাকা, সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা, দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ। বলা হচ্ছে সালামের চোখে আজ সালামের চোখে আজ আলোড়িত ঢাকা। এখানে চোখ বলতে মূলত দৃষ্টিকে বোঝানো হয়েছে, আর ঢাকা শহরই সালামের জাগ্রত চোখ, অর্থাৎ প্রতিটি বিক্ষুব্ধ মানুষ জানালা মিছিলে তাকিয়ে। এটা দ্বারা বোঝানো হচ্ছে যে 1969 সালে যারা অধিকার রক্ষা করার জন্য, মূলত বাঙালি জাতি তার অধিকার রক্ষা করার জন্যই 1969 সালে তারা রাস্তায় নেমে আসে, তারা স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে দাঁড়ায়। তো তাদের এই আন্দোলন সংগ্রাম যেন 1952 সালের যে সালাম ছিল, যে ভাষার জন্য, ভাষার অধিকার প্রতিষ্ঠা করার জন্য যার যে আন্দোলন করেছিল, তারই সাদৃশ্য অর্জন করেছে। অর্থাৎ 1969 সালের রাজপথে নেমে আসা প্রতিটি মানুষের দৃষ্টিতেই যেন সালামের দৃষ্টি দেখা যায়। অর্থাৎ মানুষের চোখে মুখে সর্বদাই সর্বত্রই এক প্রতিবাদী চেতনা ভেসে আসে বা ভেসে ওঠে। এটাই বোঝানো হয়েছে এখানে, যে যারা 1969 সালে রাস্তায় নেমে এসেছে তাদের চোখে মুখে সর্বাঙ্গেই সর্বস্থানেই দেখা যাচ্ছে স্বাধীনতার তীব্র ইচ্ছা, স্বাধীনতার তীব্র আকাঙ্ক্ষা এবং স্বাধিকার চেতনা। তো কবি মূলত এই চরণটি দ্বারা এই বাঙালি জাতির চোখে মুখে যে প্রতিবাদী চেতনা বা প্রতিবাদী যে রূপ, সেই বিষয়টিকে বোঝাচ্ছেন। আচ্ছা, তার পরবর্তীতে বলা হচ্ছে যে দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে পড়ে অবিনাশী বর্ণমালা, আর বরকত বলে গাঢ় উচ্চারণে। তো দেখো এখানে কি বোঝানো হচ্ছে, যে গুলিতে মৃত সালামের হাত থেকে রক্ত নয়, বরং কবির মনে হচ্ছে যে তার হাত থেকে নক্ষত্রের মতো জলজলে অমর বর্ণমালা ঝরে পড়ছে। তো এটি দ্বারা মূলত বোঝানো হচ্ছে বাঙালি জাতির ভাষার অধিকার। কেননা সালাম বাঙালি জাতির ভাষা, বাংলা ভাষা, তার জন্য, তার অধিকার প্রতিষ্ঠা করার জন্যই আন্দোলন সংগ্রাম করেছে এবং তার আত্মত্যাগের মধ্য দিয়ে কিন্তু বাঙালি জাতির বর্ণমালা, বাঙালি জাতির ভাষার অধিকার প্রতিষ্ঠা হয়েছে। তো তাই কবির মনে হচ্ছে যে সালামের সালামের হাত থেকে যেন রক্ত ঝরে পড়ছে না, যেন বাঙালি জাতির ভাষার অধিকার অর্জন হয়েছে। প্রতিটি লাশ, প্রতিটি হাত অক্ষর প্রদীপ হয়ে জ্বলছে। অর্থাৎ ভাষার জন্য যারা সংগ্রাম করে শহীদ হয়েছে, তাদের যে লাশ, সেই প্রতিটি লাশ যেন বাঙালি জাতির ভাষার অধিকারকে নির্দেশ করছে এবং তাদের এই আত্মত্যাগের মধ্য দিয়েই কিন্তু বাঙালি জাতির ভাষার অধিকার প্রতিষ্ঠা হয়েছে। তো মূলত এই বিষয়টাকেই কবি বুঝাতে চেয়েছেন। তো সেই শোক থেকে জন্ম নিচ্ছে শব্দ স্লোগান, এবং এই যে শহীদ হয়েছে তাদের পরিবার এবং আত্মীয় স্বজনের মধ্যে শোক বিরাজ করছে এবং এই শোক থেকে কিন্তু মানুষের মধ্যে ক্রোধের সৃষ্টি হচ্ছে, জন্ম হচ্ছে শব্দ স্লোগান এবং আন্দোলন সংগ্রাম। বরকত গম্ভীর কণ্ঠে ঘোষণা করছেন, এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে, ফুল ফোটে বাস্তবের বিশাল চত্বরে, হৃদয়ের হরিত উপত্যকায়, সেই ফুল আমাদেরই প্রাণ, শিহরিত ক্ষণে ক্ষণে, আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়। তো এখানে বলা হচ্ছে যে
বীরের রক্তে দুঃখিনী মাত্রা অশ্রু জলে। তো দুঃখিনী মাত্রা অশ্রু জল বলতে মা, অর্থাৎ ভাষা শহীদদের মা, যাদের সন্তান ভাষার জন্য আন্দোলন সংগ্রামে গিয়ে শহীদ হয়েছে, তাদের মায়ের কথা বলা হচ্ছে। তাদের মায়ের কান্না আর বীরের রক্তে একসাথে মাটি সিক্ত হয়েছে, অর্থাৎ শহীদ হয়েছে শহীদ জননী কান্না এবং যে বীরের রক্ত, সেই রক্তে যেন মাটি ভিজে গেছে এবং বাঙালি জাতির অধিকার অর্জন হয়েছে। ফল, ফল বলতে বোঝানো হচ্ছে কৃষ্ণচূড়া রূপ, আর ফুল কেবল বাস্তবে রাজপথে, অর্থাৎ এখানে বিশাল চত্বরের কথা বলা হচ্ছে না, ঢাকা শহরে শাহবাগ বা নীলক্ষেতের কথা বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে মানুষের হৃদয়ের সবুজ উপত্যকা, অর্থাৎ হরিৎ বলতে এখানে সবুজ রঙকে বোঝানো হচ্ছে এবং এটা আমাদের হচ্ছে জীবন শক্তি। এখানে কবি ফুল ফোটে বাস্তবের বিশাল চত্বরেই এই চরণটি দ্বারা বুঝাচ্ছেন যে মানুষের বিশেষ করে বাঙালি জাতির জীবন শক্তি। এখানে কবি ফুল ফোটে বাস্তব বিশাল চত্বরেই দ্বারা বাঙালি জাতির জীবন শক্তিকে বোঝাচ্ছেন। হরিৎ বলতে সবুজ রঙকে নির্দেশ করা হয়েছে। বিশাল চত্বরে বলতে মানুষের হৃদয়। বিশাল চত্বর দ্বারা কবি মূলত মানুষের হৃদয়কে বোঝাচ্ছেন। বিশাল চত্বর দ্বারা মানুষের হৃদয়কে কবি বোঝাতে চেয়েছেন। এই ফুল অর্থাৎ বাঙালি জাতির চেতনা প্রতিবার কাঁপে, কখনো বিজয়ের আনন্দ রোদে, কখনো শহীদদের শোকের ছায়। আর এখানে প্রাণ, যে প্রাণ আমাদেরই প্রাণ, এই প্রাণ শব্দটি দ্বারা কবি বুঝাতে চেয়েছেন যে স্মৃতি প্রতিজ্ঞা ছাড়া কখনোই বাঙালি জাতি টিকে থাকতে পারে না। অর্থাৎ সহজ কথায় বাঙালি জাতি তার স্বাধীনতার অক্ষুণ্ণ রাখার জন্য সর্বদাই আন্দোলন সংগ্রাম করতে থাকবে। বাঙালি জাতি কখনোই তার আন্দোলন সংগ্রাম থেকে পিছু পা হবে না। যুগে যুগে বাঙালি জাতি তার অধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করতে থাকবে এবং এই আন্দোলনের মধ্য দিয়ে, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতি তার অধিকারকে অক্ষুণ্ণ রাখবে। তো কবি এটাই বুঝাচ্ছেন যে প্রাণ বলতে কবি বুঝাচ্ছেন এটি স্মৃতি প্রতিজ্ঞা ছাড়া, এই স্মৃতি প্রতিজ্ঞা ছাড়া বাঙালি জাতি টিকতে পারে না। অর্থাৎ আন্দোলন সংগ্রাম ছাড়া এবং বাঙালি জাতি তার অধিকার প্রতিষ্ঠা করা ছাড়া কখনোই বেঁচে থাকতে পারে না। বাঙালি জাতি স্বাধীনভাবে বেঁচে থাকতে চায়।